উপদেষ্টা পরিষদের সংশোধিত নারী শিশু নির্যাতন দমন আইন চূড়ান্ত অনুমোদন, বাড়ল শাস্তি, ঈদে টানা 9 দিন সরকারি ছুটির সিদ্ধান্ত। মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন সেই জন্য 3রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ভোট কেন্দ্র স্থাপনে রাখা হবে না ডিসিএসপিদের, সিদ্ধান্ত নেবেন কর্মকর্তারাই। গণবিজ্ঞপ্তির বিষয়ে হাইকোর্টের আদেশ পায়নি কমিশন। একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান সংবিধানে দেশ স্বৈরতান্ত্রিক হতে বাধ্য, মন্তব্য আলী রিয়াজের। সংস্কার ও নির্বাচনের পাশাপাশি এগিয়ে নেওয়ার পরামর্শ সুজন সম্পাদকের। ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের পক্ষে বিএনপি, কমিশনে মতামত জমা রোববার। দ্বিকক্ষ আইনসভা সহ নানা প্রস্তাব জামায়াতের। এবং হামলা পাল্টা হামলায় পড়ছে রাশিয়া ও ইউক্রেন। কিয়েভের সহায়তায় ব্রাসেলসে 2 দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ইউরোপীয় নেতারা। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার অভিযোগে মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি পাশ হয়। পরে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাহিম ইউসুফের রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণ সহ সম্প্রতি বেশ কিছু ধর্ষণের ঘটনায় দেশে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে সাধারণ মানুষ, নড়েচড়ে বসে সরকার। এ সময় আইন উপদেষ্টা জানিয়েছিলেন, ধর্ষণ সংক্রান্ত আইনের ধারায় পরিবর্তন আনা হচ্ছে। সে অনুযায়ী ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে, যেটি সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। এ সময় তিনি জানান, বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনে 4টি হাসপাতাল নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কুনমিংয়ের 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। চৈত্র সংক্রান্তিতে 3টি পার্বত্য জেলায় সরকারি ছুটি থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আর দিল্লি নয়, বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং এখন থেকে ঢাকায় হবে বলেও জানানো হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরে এবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবার সব মিলিয়ে ছুটি পাচ্ছেন 9 দিন। ঈদ উপলক্ষে আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরবর্তীতে নির্বাহী আদেশে আরও 1 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগে 5 দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কাগজপত্রে 29 মার্চ শুরু হচ্ছে ঈদ উল ফিতরের ছুটি, কিন্তু নির্ধারিত ছুটির শুরুর আগের দিন 28 মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ফলে ছুটি শুরু হচ্ছে 28 মার্চ থেকে। পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদদের কলেজ পড়ুয়া মেয়েকে দেখতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে যান তিনি। এ সময় ভুক্তভোগীর খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে সংবাদ সম্মেলন করে পলাতক আসামিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান নাহিদ ইসলাম।
আতঙ্কের বিষয় দেখেন, এই ঘটনাটা শুধু শহীদ পরিবার হিসেবেই নয়, ধর্ষণের ঘটনা আসলে ঘটতেছে সারা দেশব্যাপী। আমরা এর আগে আসির ঘটনা দেখেছি। তো এটা সার্বিকভাবে দেশের জননিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, দেশের নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এবং শহীদ পরিবারদের ক্ষেত্রে যে রাজনৈতিক, আমি যখন সরকারে ছিলাম সেই জায়গা থেকে আমি কাজ করেছি তখন, এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও সরকারের সাথে এই বিষয়ে আমরা কথা বলেছি। আসন্ন নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক সব সংস্থার নিবন্ধন বাতিল হবে কমিশনের সিদ্ধান্তে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আর ভোটকেন্দ্র স্থাপনে ডিসিএসপিদের কমিটি থাকবে না। নির্বাচন কর্মকর্তারা নিজেরাই এ সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। শিউলি রায় রিপোর্ট। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণ নীতিমালা, রাজনৈতিক দল নিবন্ধন ও সীমানা নির্ধারণের মতো 5টি বিষয় নিয়ে বৈঠকে বসে কমিশন। বৈঠক শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি বিষয়ে হাইকোর্টের রুলের আদেশ এখনো ইসিতে আসেনি। আদেশের কপি পেলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, তবে ঈদের আগেই সিদ্ধান্ত জানানো হবে। যে এই বিষয়ে একটি রিট হয়েছে, এখনো আমাদের কাছে কোনো কাগজপত্র আদালত থেকে আসেনি। আর্জির কপি পেলে পরে আমরা বুঝতে পারবো, বা রুলের যে আদেশটা সেটা আসলে আমরা বুঝতে পারবো যে এই রিটের বিষয়বস্তুগুলো কি। তখন এটি দেখে হয়তো বা আমরা বাকি পদক্ষেপ নিব, বা আপনাদের যে কোয়েরিটা সেটা বলতে পারবো। সামনের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনে ডিসিএসপিদের নিয়ে কমিটি থাকছে না। নির্বাচন কর্মকর্তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পদবীর বিষয় না, বিষয়টা হলো একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। 96টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ইসিতে সিদ্ধান্ত হলেই তা বাতিল করা হবে। যদি কমিশন মনে করে যে সবগুলো বাতিল হবে, বাতিল হবে। এবার স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন উপহার দেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিতর্কের সৃষ্টি হবে না, এটা আমরা আশা করি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন জনগণেরই দাবি বলেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, বর্তমান সংবিধানের প্রয়োগ হলে দেশ স্বৈরতান্ত্রিক হতে বাধ্য। রাজধানীর সিরদাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে এগিয়ে নিতে হবে। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। করার চেষ্টা করা হচ্ছে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে 5 কমিশনের সুপারিশ নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল আয়োজন। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষকে আয়োজনে নাগরিক প্রতিনিধিরা এসব সংস্কারে জনগণকে সম্পৃক্ত রাখার দাবি জানান। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। দরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার। আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। আমাদের নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো নির্বাচন করা, ওদেরই দায়িত্ব, কিন্তু তারা অতীতে সেই দায়িত্ব পালন করতে পারে না। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। শুধু স্বাধীন করলে হবে না, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বর্তমান সংবিধানে স্বৈরতান্ত্রিক উপাদান থাকার ব্যাখ্যা তুলে ধরে বলেন, পুরো কাঠামো পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো, এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা, সেটা ভায়োলেট করা নয়, সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কথা তুলে ধরে গত ১৬ বছরে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার করার কথাও বলেন অধ্যাপক আলী রিয়াজ। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। রোববার ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে দলীয় মতামত ও সুপারিশ জমা দেবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, যেসব সংস্কার নিয়ে ঐক্যমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, আর যেগুলোতে ঐক্যমত্য হবে না সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। রাজনৈতিক সংস্কৃতি বদলে ফেলতে হবে বলেও দাবি তার। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকের অনেক মত থাকবে, সহনশীল থেকে সিদ্ধান্ত নিতে হবে ভোটের মাধ্যমে। আমাদের সকলের মতের প্রতি সহনশীল হতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, কিন্তু সিদ্ধান্ত হবে দিনের শেষে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা বাংলাদেশে সহনশীল শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিশেল মিলার। সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো, গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি, যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। রোববার সংস্কার নিয়ে বিএনপির সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জানানো হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াত ইসলামী সুষ্ঠু নির্বাচন চায় বলেই সংস্কারে সরকারকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের ওপর লিখিত মতামত জমা দেন তিনি। আর সংস্কার নাকি নির্বাচন আগে এ বিষয়ে ঐক্যমত্য কমিশন কোনো ধরনের চাপে নেই বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংসদ ভবনের কার্যালয়ে জামাতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের উপর লিখিত মতামতের কপি জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামাতে ইসলামীর প্রতিনিধি দল। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জামাত সরকারকে সহায়তা করতে চায় মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, 5টি সংস্কার কমিশন নিয়ে সুচিন্তিত মতামত দিয়েছে জামায়াত। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। আমরা জামাত ইসলামীর যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। নিরপেক্ষ ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব রাখা হয়েছে বলেও জানান জামায়াতের জেনারেল সেক্রেটারি। আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সহযোগিতার প্রশংসা করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংস্কার নিয়ে কোনো ধরনের চাপে নেই কমিশন বলেও জানান কমিশনের সহসভাপতি। যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
সেক্ষেত্রে এরকম চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে জানিয়ে রিয়াজ বলেন, 2-1 দিনের মধ্যে বিএনপির সঙ্গে বৈঠক হবে। বিএনপি পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আগামী 2-1 দিনের মধ্যেই তারা আমাদেরকে দেবেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। 11-এর সময় বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ 3 আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণার পর আইনজীবী বলেন, মামলাটি ছিল পুরো বানোয়াট। সাক্ষীরা কেউ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরায় আর কোনো বাধা থাকলো না বলেও জানান তিনি। তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান এই আইনজীবী। রেমিটেন্স প্রবাহে মার্চ মাসে নতুন রেকর্ড হতে যাচ্ছে। চলতি মাসের 19 দিনে মোট 225 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 27,474 কোটি 40 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিটেন্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতি। চলতি 2024-25 অর্থ বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত ফেব্রুয়ারি মাসে। তখন প্রায় 253 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসী কর্মীরা। ঈদ ঘিরে রাজধানীর বিপণী বিতানগুলোয় বাড়ছে ক্রেতার সমাগম। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তন্দ্রা, মার্কেটে ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন হচ্ছে, এবং এ বিষয়ে বিক্রেতারা বা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেচাকেনা ভালোই হচ্ছে। বিক্রেতারা বলছেন যে জমজমাটভাবেই তারা ব্যবসা করতে পারছেন এবং ক্রেতা সমাগমও কিন্তু আগের তুলনায় এখন বেড়েছে। এবং কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে যখন ইফতারটা শেষ হচ্ছে, ইফতারের পরপরই কিন্তু মানুষজনের ক্রেতা সমাগম এখানে বাড়ছে। এই মুহূর্তে আমি নিউ মার্কেটে আছি এবং নিউ মার্কেটে কিন্তু ধীরে ধীরে ক্রেতা সমাগম এখন অনেক বেশি। 8টার দিকে যতটুকু ক্রেতা সমাগম ছিল সে তুলনায় কিন্তু এখন অনেক বেশি। আপনি যদি দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষ রয়েছে, সবাই কেনাকাটা করছে। এবং বিক্রেতারাও বলছেন যে 12-13 রোজার দিকে বা 15 রোজার দিকে যতটুকু ক্রেতা সমাগম ছিল সে তুলনায় এখন ক্রেতা সমাগম অনেক বেশি। এবং প্রতিটা দোকানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভিড় আছে, সবাই বেচাকেনা করছে এবং ক্রেতা যারা আছেন ক্রেতারাও কেনাকাটা করছেন এবং স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। তারা বলছেন যে কিছুটা অন্যান্য মার্কেটের তুলনায় বা শপিং মলের তুলনায় কিন্তু এখানে দাম কিছুটা কম এবং এই কারণে কিন্তু তারা এখানে কেনাকাটা করতে আসছেন এবং স্বাচ্ছন্দ্যে সবাই কেনাকাটা করছেন। আমরা একটা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া, এখানে কেমন মানে বেচাকেনা কেমন হচ্ছে আপনাদের? এই বেচাকেনা মোটামুটি ভালোই, বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে, খারাপ না, ঠিক আছে, আগের থেকে মোটামুটি ভালো হচ্ছে। চাঁদরাত পর্যন্ত কি মনে হয় কেমন হবে? চাঁদরাতের উপর আল্লাহ পাকে ভালো জানেন, আমি জানি না, আপনিও জানেন না, ঠিক আছে। ভাইয়া উনি যেমনটা বলছিলেন যে বেচাকেনা এখন পর্যন্ত ভালো হচ্ছে এবং বেচাকেনা তারা ঠিকঠাক মতোই করতে পারছেন। এছাড়াও আমি যদি দেখাই যে ফুটপাতের দোকানগুলো ছাড়াও কিন্তু ভিতরে মার্কেটের ভিতরে যে দোকানগুলো আছে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। ক্রেতারা কেনাকাটা করছেন, স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। অনেক ড্রেস আছে এখানে নিউ মার্কেটের ভিতরে যেখানে 800 থেকে 1000 টাকার মধ্যে তারা ড্রেস কিনতে পারছেন এবং অনেক দোকানে আছে যেখানে 1200 বা 1500 টাকার মধ্যে ড্রেস কিনতে পারছেন, যেটা হয়তো বড় বড় শপিং মলগুলোতে গেলে পারে তারা আরও একটু বেশি দাম দিয়ে কিনতে হতো, সেটা এখানে তারা স্বাচ্ছন্দ্যে কিছুটা কম মূল্যে বা সাশ্রয়ী মূল্যে তারা কেনাকাটা করতে পারছেন। তো এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে এই মুহূর্তে ক্রেতা সমাগম এবং বিক্রেতাদের সবকিছু মিলিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ ঘিরে রাজধানীর বিপণী বিতানগুলোয় বাড়ছে ক্রেতা সমাগম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য।